হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে আমরা কেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের ভিএসও লেয়ার 2 এর জন্য বা যে কোনো লেয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হলো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। তো সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমরা বিগত 3 বছরে দেখেছি যে এই রাসায়নিক বন্ধন থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, এবং এটা খুব কনসেপচুয়াল প্রশ্ন আসে। তো তোমাদের এইটা বোঝা খুব দরকার। তো চলো আমরা এই রাসায়নিক বন্ধন নিয়ে একটু আলোচনা করি এবং কিছু প্রশ্ন আমরা দেখি, ঠিক আছে? এবং এরপর তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। তো দেখো, রাসায়নিক বন্ধন যেটা আমাদের দরকার, যে রাসায়নিক বন্ধনটা কি, তড়িৎযোজ্যতা, তারপর তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজ্যতা কি করে পরিমাপ করা হয়, তাদের বৈশিষ্ট্যগুলো, এগুলো জানা দরকার। তো দেখো, রাসায়নিক সংযোগের ফলে সৃষ্ট অণুর মধ্যে বিভিন্ন মৌলের পরমাণুগুলি যে আকর্ষণ বলের মাধ্যমে বা যে বন্ধনের মাধ্যমে পরস্পর আবদ্ধ থাকে, তাকে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড বলে, ঠিক আছে? মানে ধরো দুটো মৌল রয়েছে, এবার দুটো বা ততোধিক মৌল রয়েছে, তাদের পরমাণুগুলো কি হচ্ছে, তাদের নিজেদের মধ্যে যে আকর্ষণ, পরস্পর যে আকর্ষণ বল তাদের মধ্যে ক্রিয়া করে, তার ফলে যে বন্ধনটা সৃষ্টি হয়, করে একটা যৌগ গঠন হয়, তাকে বলা হয় রাসায়নিক বন্ধন, ঠিক আছে? এবার দেখো, তড়িৎযোজ্যতাটা কি? সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো মৌলের পরমাণু তার সর্ববহিঃস্থ কক্ষ বা যোজ্যতা, খুব ইম্পর্টেন্ট লাইন দেখো, সর্ববহিঃস্থ কক্ষ বা যোজ্যতা কক্ষ থেকে যে কয়টি ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে যথাক্রমে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হওয়ার পর স্থির তড়িৎ আকর্ষণের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করে, সেই বর্জিত বা গৃহীত ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের তড়িৎযোজ্যতা বা ইংলিশে বলা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি, ঠিক আছে? মানে ধরো, এ একটা পরমাণু আছে, বি একটা পরমাণু আছে, ওকে? এবার এ আর বি যে পরমাণু দুটো রয়েছে, এবার এ পরমাণু দেখা যাচ্ছে এর যে সর্ববহিঃস্থ কক্ষপথে একটা ইলেকট্রন ও ছেড়ে দিচ্ছে, এবং বি ওই ইলেকট্রনটা মনে করো গ্রহণ করলো, ঠিক আছে? এবার গ্রহণ করে কি হচ্ছে, এদের মধ্যে যখন একটা বন্ডিং তৈরি হচ্ছে, এই বন্ডিংটাই হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন, ঠিক আছে, সিম্পল ভাবে যদি আমরা বলি। তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, খুব ইম্পর্টেন্ট, এটা সোডিয়াম ক্লোরাইড দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো, সোডিয়াম ক্লোরাইডের যখন যৌগটা গঠন হয়, তো সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুর দেখো রাসায়নিক সংযোগে সোডিয়াম ক্লোরাইড গঠনের সময় কি হচ্ছে, সোডিয়াম পরমাণু সবচেয়ে বাইরের কক্ষের একটা ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, হ্যাঁ, এবং সুস্থিত নিয়ন গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস সেটা লাভ করে। সঙ্গে সঙ্গে ক্লোরিন পরমাণু কি করে, ওই বর্জিত ইলেকট্রনটি সর্বশেষ কক্ষে গ্রহণ করে সুস্থিত আর্গন গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং সিএল মাইনাস আয়নে পরিণত হয়। তো দেখো, এখানে ব্যাপারটা কি হচ্ছে, সোডিয়াম যদি পরমাণুটা দেখি, তো যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি, প্রথম কক্ষে তোমার হচ্ছে তোমার কে, তাই তো, কে কক্ষপথে কটা আছে, তোমার দুটো। এল কক্ষপথে আছে আমার এম, এল কক্ষপথে আছে আমার 8টা ইলেকট্রন। আর এম কক্ষপথে কি আছে, না আছে একটা ইলেকট্রন সোডিয়ামের ক্ষেত্রে। আবার ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে হলো তোমার প্রথমে তোমার হচ্ছে আছে হলো দুটো, তারপর 8টা, এবং তারপরে আছে কটা, 7টা। তাহলে দেখা যাচ্ছে এবার কি হয়, এই যে সোডিয়াম, সোডিয়াম পরমাণু বাইরের কক্ষের এই যে একটা ইলেকট্রন ও বর্জন করে কি হচ্ছে, সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে, দেখো সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে। এবং ক্লোরিনের দেখো 7টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন আছে। ওই বর্জিত ইলেকট্রন তাকে ও গ্রহণ করছে। গ্রহণ করলে কি হচ্ছে, দেখো সোডিয়াম প্লাস এখন কিনা 2,8 ইলেকট্রন আছে, আর ক্লোরিনে কি হলো 2,8,8। এরা যখন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইডের একটা অণু গঠন করছে। তাহলে এই যে পদ্ধতিটা, এই যে পদ্ধতি, মানে যে পদ্ধতিতে আমাদের কি হলো, তোমার সোডিয়াম আর ক্লোরিন পরস্পর কিন্তু যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড অণুটা গঠন করে, ঠিক আছে? তাহলে সোডিয়াম ক্লোরাইডকে কি বলা হচ্ছে, আমাদের একটা তড়িৎযোজী যৌগ। সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করায় ও ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রনটি গ্রহণ করায়, দেখো উভয়ের তড়িৎযোজ্যতা কিন্তু 1 হয়। এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে এবং পুরো কনসেপ্টটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, খুব ভালোভাবে বুঝবে। একটা যৌগ যদি বোঝো, বাকিগুলো তোমরা করতে পারবে, ওকে? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব যে আরো যদি অন্যভাবে বোঝানো যায়। তোমরা ভিডিওটা পজ করে জিনিসটা দেখো, ওকে? নেক্সট দেখো, তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এইবার
দেখো, এই যে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ আছে, বিভিন্ন উদাহরণগুলো রয়েছে, যেমন ধরো ধাতব হ্যালাইড, মানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলোকে বলা হয় হ্যালাইড যৌগ। তো এই হ্যালাইড যৌগগুলো কিন্তু তড়িৎজয়ী যৌগ। আচ্ছা, ধাতব অক্সাইড অথচ তড়িৎজয়ী যৌগ কিরকম হয়? সোডিয়াম অক্সাইড, তারপর পটাশিয়াম অক্সাইড, ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এইগুলো হচ্ছে ধাতব অক্সাইড। আর এগুলো হচ্ছে ধাতব সালফাইড, যেগুলো দেওয়া আছে, সোডিয়াম সালফাইড, পটাশিয়াম সালফাইড এবং অন্যান্য, ওকে। তার মানে এইগুলো সবই কিন্তু আমাদের তড়িৎজয়ী যৌগ। আচ্ছা, তড়িৎযোজী তাহলে বন্ধন বা আয়নীয় বন্ধন কি? তড়িৎযোজ্যতার সাহায্যে যৌগ গঠনের সময় দুটি বিপরীত তড়িৎধর্মী পরমাণুর মধ্যে পারস্পরিক ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে গঠিত বিপরীত তড়িৎধর্মী আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে যে বন্ধন গঠিত হয়। তার মানে এই যে দুটো ডিফারেন্ট মৌলগুলো রয়েছে, এই মৌলগুলো নিজেদের মধ্যে কি হচ্ছে, একটা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে একটা বন্ধন তৈরি করে, যাকে ইলেকট্রোভ্যালেন্ট বা আয়নিক বন্ড বলা হয়। এর তাহলে এইটাই হলো যে তোমার তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, ওকে। তাহলে দেখো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য কোনগুলো। তো প্রথম বৈশিষ্ট্য হলো তড়িৎযোজী যৌগগুলি সাধারণত কঠিন ও কেলাসাকার হয় এবং এদের কিন্তু গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কিন্তু বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তড়িৎযোজী যৌগগুলো সাধারণত জলে দ্রাব্য হয়, কিন্তু সাধারণ জৈব দ্রাবকে কিন্তু অদ্রাব্য। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড জলে কিন্তু দ্রাব্য, তাই না? আচ্ছা, তড়িৎযোজী যৌগগুলো হলো তড়িৎ বিশ্লেষ্য। এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে যদি দ্রবীভূত হয় তখন তারা কিন্তু তড়িৎ পরিবহন করে, ওকে। তারপর তড়িৎযোজী যৌগের অণুগুলো ধ্রুবীয় বা পোলার আকৃতি হয়। পোলার মানে ধ্রুবীয় বা পোলার তোমাদের পরবর্তী একটু হাই লেভেলের পরবর্তী উঁচু ক্লাসে রয়েছে, সেটা নিয়ে আমি এখন ডিটেলসে আমি যাচ্ছি না। জাস্ট এটা মনে রাখো যে অণুগুলো এখন ধ্রুবীয় বা পোলার হয়। তড়িৎযোজী যৌগে আয়নীয় বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই এবং তড়িৎযোজী যৌগের সমাবয়বতা দেখা যায় না, ওকে। আচ্ছা, এবার দেখো, সমযোজ্যতা যেটা রয়েছে, আচ্ছা তড়িৎযোজী যৌগ গেল, এবার আমি বলি। দেখো, সমযোজ্যতা রাসায়নিক বিক্রিয়ার সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একই বা ভিন্ন মৌলের দুটি পরমাণু ওদের সর্ববহিস্থ কক্ষ থেকে সমসংখ্যক ইলেকট্রন যৌথভাবে ব্যবহার করে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে কি হয়, রাসায়নিক বন্ধন সৃষ্টি করে। এক্ষেত্রে সমভাবে ব্যবহৃত ইলেকট্রন জোড়ের সংখ্যাকে সমযোজ্যতা বলা হয়, যার থেকে সমযোজী যৌগ তৈরি হচ্ছে। যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের দেখো কি হচ্ছে, হাইড্রোজেনের হচ্ছে আমার যে পরমাণু রয়েছে, এর তো একটা ইলেকট্রন রয়েছে, তাই তো। তাহলে হাইড্রোজেন অণু গঠনের সময় কি হয়, তোমার দুটি হাইড্রোজেন পরমাণু, ধরো এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, প্রত্যেকেরই একটা করে ইলেকট্রন রয়েছে। এই একটা ইলেকট্রন প্রত্যেকটি কি হচ্ছে, একটা করে ইলেকট্রন যুক্ত হয়ে একটা জোড় গঠন করে, তাই তো। এই দেখো মাঝখানে এই একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন কি করছে, তাদের ইলেকট্রনটা মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করে, তারা কি হচ্ছে, একটা সমযোজী বন্ধন তৈরি করে। এই সমযোজী বন্ধন যে তৈরি করছে, তারপরে কি হচ্ছে দেখো, হাইড্রোজেন অণুটা গঠন হয়। তাহলে একটা ইলেকট্রন জোড় গঠন করার জন্য হাইড্রোজেনের যোজ্যতা হয় 1, এটা আমরা জানি। তাহলে এইভাবে কি হয়, সমযোজী মৌল বা সমযোজী যৌগ কিন্তু তৈরি হচ্ছে। এবার দেখো, সমযোজী যৌগের ক্ষেত্রে কি হচ্ছে, সমযোজী যৌগের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুই বা ততোধিক পরমাণুর পরস্পরের মধ্যে একাধিক ইলেকট্রন জোড় যৌথভাবে ব্যবহার করে পরমাণুগুলির মধ্যে মিলন ঘটিয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট কম্পাউন্ড বলা হয়। যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, তাই তো, ফ্লোরিন, নাইট্রোজেন, এগুলো। অধাতব হাইড্রাইডের মধ্যে দেখো পরীক্ষায় কিন্তু গ্যাসীয় বা তোমার অধাতব অক্সাইড যৌগ, হাইড্রাইড যৌগ, এগুলো আসতে পারে। তো তোমরা একবার দেখে নেবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সবই কিন্তু সমযোজী যৌগ। জৈব যৌগের মধ্যে রয়েছে দেখো মিথেন, CH4, তারপর তোমার C2H2 আছে, অ্যাসিটিলিন, হ্যাঁ, তো বেনজিন, এগুলো সমস্ত রয়েছে, ওকে। তো এইগুলো হচ্ছে সবই তোমার হলো সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ গঠনের জন্য এই যে বন্ধনটা, তার মানে এটা কি সমযোজী বন্ধন। এবার সমযোজী বন্ধনও তোমাদের তিন রকম হচ্ছে। সমযোজী এক বন্ধন, এই ধরনের বন্ধনকে একটা সিঙ্গেল ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। সমযোজী দ্বিবন্ধন দুটো থাকে, আর ত্রিবন্ধন হলে তিনটে থাকবে, ওকে। তাহলে
এবার দেখো একযোজী বন্ধনযুক্ত মৌলিক অণু একটা এক্সাম্পল দিয়েছে Cl2, Cl2 গঠন হচ্ছে এরকম। এবার একযোজী বন্ধনযুক্ত যদি যৌগিক অণু হয়, যেমন ধরো মিথেন CH4, 4টে হাইড্রোজেন পরমাণু একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপর দ্বিযোজী বন্ধনযুক্ত মৌলিক অণু ধরো অক্সিজেন, দ্বিযোজী বন্ধনযুক্ত যৌগিক অণু কার্বন ডাই অক্সাইড, ত্রিযোজী বন্ধন দেখো C2H2 আছে, অ্যাসিটিলিন, এরকম আছে। তো তোমাদের এইটুকু জানলেই হবে। আর আমরা জানি সমযোজী যৌগের তাহলে বৈশিষ্ট্য কি হলো, সাধারণ উষ্ণতায় সমযোজী যৌগগুলো কিন্তু অধিকাংশই তরল বা গ্যাসীয় হয়। দেখুন যেরকম তড়িৎজয়ী যৌগ কি ছিল, সাধারণ অবস্থায় তারা কঠিন হয়, তাই তো। আর উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট কিছু কিছু সমযোজী যৌগ নরম এবং কঠিন অবস্থায় থাকতে পারে, এটা ব্যতিক্রম আছে। আচ্ছা, তড়িৎজয়ী যৌগের কি ছিল, আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যথেষ্ট বেশি ছিল। সমযোজী যৌগগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তড়িৎজয়ী যৌগগুলির তুলনায় কিন্তু অনেক কম হয়। ব্যতিক্রম বলে দিয়েছে দেখো, সিলিকন কার্বাইড, ডায়মন্ড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড ইত্যাদির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। সমযোজী যৌগগুলো জলে কিন্তু অদ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে কি হচ্ছে, দ্রাব্য। সমযোজী যৌগগুলো হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ফলে এরা তড়িৎ পরিবহন করে না। প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দরকার হলে খাতায় নোট করে নেবে। অবশ্যই যদি অন্য কোনো বই থেকে পড়ে থাকো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এই পয়েন্টসগুলো খুব ইম্পর্টেন্ট। সমযোজী যৌগগুলোর স্থায়িত্ব খুব বেশি হয়, ওকে। তারপর সমযোজী যৌগগুলো ধীর গতিতে বিক্রিয়া করে এবং বিক্রিয়া কিন্তু উভয়মুখী হয়। আর সমযোজী যৌগের সমবায়বতা দেখা যায়, ঠিক আছে। এইবার তড়িৎযোজী ও সমযোজী যৌগের পার্থক্য আমরা দেখলাম। আর নিচের যে যৌগগুলো আছে তার মধ্যে বলতে বলেছে কোনটি তড়িৎযোজী কোনটি সমযোজী, এর এক্সাম্পল দেখো। এইগুলো এখানে এটা আনসারটা করে দেওয়া আছে। সোডিয়াম ক্লোরাইড এবং CCl4 যৌগের দুটি ধর্মের পার্থক্য এখানে জাস্ট আছে, তোমরা এটা করতে পারো। এই 1 থেকে শুরু করে 7 8 পর্যন্ত, তোমার 12 পর্যন্ত রয়েছে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে কোনটা তড়িৎযোজী কোনটা সমযোজী, ওকে। আচ্ছা, তাহলে তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে আমরা যদি একটা পার্থক্য করি, তাহলে আমরা বললাম তড়িৎযোজী সাধারণ উষ্ণতায় তড়িৎযোজী যৌগ হলো কেলাসাকার ও কঠিন পদার্থ, আর সাধারণ উষ্ণতায় অধিকাংশ সমযোজী যৌগ তরল বা গ্যাসীয়। আচ্ছা, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, সমযোজীর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তড়িৎযোজী যৌগ কিন্তু জলে দ্রাব্য, আর সমযোজী যৌগ সাধারণত জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য। তারপর তড়িৎযোজী যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর সমযোজী যৌগগুলো হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। হুম একটা ব্যতিক্রম রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে কিন্তু উত্তম তড়িৎ পরিবাহী, এটা সমযোজী যৌগ হলেও এ কিন্তু তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করে, ঠিক আছে। তারপর তড়িৎযোজী যৌগগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া খুব দ্রুত গতিতে ঘটে, আর সমযোজী যৌগগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া খুব ধীর গতিতে ঘটে, ওকে। তো এইগুলো দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। বিভিন্ন যৌগ এবং তাদের প্রকৃতি এখানে আছে, তোমরা এক্সাম্পল গুলো তোমরা নোট করতে পারো। অবশ্যই যদি মনে হয় ভিডিও পজ করে দেখতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা দেখো কোনটা কোন যৌগ তড়িৎযোজী না সমযোজী তার উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, এটা দেখে নেবে। আচ্ছা, এবার দেখো অ্যামোনিয়া অণু, তোমার লুইস ডট গঠনসমূহ তোমাদের পরবর্তী তোমাদের 9-10 রয়েছে, ওকে। তো দেখো লুইস ডট গঠনসমূহ তোমরা পড়বে, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। অ্যামোনিয়া অণুর গঠন তোমরা চাইলে এটা পড়তে পারো ভিডিওটা পজ করে। অ্যামোনিয়া অণুর সিস্টেম একই, নিয়ম একই। অ্যামোনিয়া অণুর গঠন, হুম অ্যামোনিয়া অণু হচ্ছে একটা সমযোজী যৌগ। তো সমযোজী যৌগের অণুর গঠন দেখো দেওয়া আছে। আচ্ছা, তারপর ক্লোরোফর্ম অণুর গঠন, ক্লোরোফর্মটাও কিন্তু CH3, এটা অণু সমযোজী। তারপর কার্বন টেট্রাক্লোরাইড CCl4 সমযোজী যৌগ, ওকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী যৌগ। এবার ক্যালসিয়াম ক্লোরাইড দেখো CaCl2, এইটা কিন্তু আমার তড়িৎযোজী, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইডটা কি হচ্ছে, তড়িৎযোজী। কারণ ক্যালসিয়াম, কারণ কি ক্যালসিয়াম ও ক্লোরিনের সর্ববহিঃস্থ কক্ষপথে ক্যালসিয়ামের থাকে দুটো, আর মানে ক্লোরিন হচ্ছে 7টা। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস পেতে গেলে ক্যালসিয়াম ও ক্লোরিন পরমাণুকে যথাক্রমে 2টি করে ইলেকট্রন বর্জন ও অতিরিক্ত একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো ক্যালসিয়ামের পরমাণু দেখো সবচেয়ে বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন বর্জন করে Ca2+ আয়নে পরিণত হয়, ইলেকট্রন বর্জন করলে Ca2+ হয়। আর 2টি ক্লোরিন পরমাণু প্রত্যেকে একটি করে ইলেকট্রন বর্জন করে Cl- আয়নে পরিণত হয়। তাহলে একটা Ca2+ আয়ন এবং তোমার দুটো Cl- আয়ন, তাই তো। মানে একটা
Ca2+ আয়ন আর দুটো তোমার হচ্ছে Cl- আয়ন যুক্ত হয়ে কি হচ্ছে CaCl2 অণু গঠন করে, তাই ক্যালসিয়াম ক্লোরাইডের অণুটা হচ্ছে তড়িৎযোজী। ক্যালসিয়াম অক্সাইড এটাও দেখো সেম জিনিস, তড়িৎযোজী। ঠিক আছে, তোমরা এক্সাম্পল গুলো জাস্ট একটু দেখে নাও। নাইট্রোজেনটা কিন্তু আবার সমযোজী। ঠিক আছে, তাদের মধ্যে একটা বন্ড তৈরি করছে, এটা তোমার ট্রাইভ্যালেন্ট বন্ড, মানে তোমার ত্রিযোজী একটা কিন্তু বন্ধন তৈরি করছে। হুম। পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ব্রোমাইড হচ্ছে তোমার তড়িৎযোজী। কিভাবে জল গঠন হচ্ছে তোমরা একবার দেখে নেবে। ম্যাগনেসিয়াম অক্সাইড দেখে নাও। মিথেন, এটা একটা আমাদের কি জানি একটা একটা হাইড্রোকার্বন, তাই তো? তো মিথেন অণুর গঠন কিভাবে হচ্ছে, অক্সিজেন অণু কিভাবে গঠন হচ্ছে, এগুলো একবার জাস্ট দেখে নাও, পড়ে নেবে একবার। আচ্ছা, তারপরে তোমার আমরা নেক্সট আসি। কিছু প্রশ্ন আনসার দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখে নেবে। দুটি মৌল এ ও বি এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এরকম দিয়ে প্রশ্ন আসতেই কিন্তু পারে তোমাদের লেয়ার 2-তে। পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলে সর্ববহিস্থ কক্ষে প্রথমে আমরা কি করব, ইলেকট্রন বিন্যাসটা দেখে নেব। ইলেকট্রন বিন্যাস দেখার পরে দেখব যে যেমন ধরো এই অঙ্কটা, এ মৌলটি সবচেয়ে বাইরের কক্ষপথে দুটি ইলেকট্রন আছে, মানে এর কক্ষপথে কি হচ্ছে দুটি ইলেকট্রন আছে। আর বি মৌল যে আছে, বি মৌলের কিন্তু প্রতিটি পরমাণু একটি করে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ওকে, তারপরে যে অণুটা গঠন করে যৌগটা সেটা হচ্ছে Ab2। তাহলে এ মৌলের যোজ্যতা হচ্ছে তোমার 2, বি মৌলের যোজ্যতা 1। এ ও বি মৌলের রাসায়নিক সংযোগে উৎপন্ন যৌগের সংকেত কত হবে, Ab2। তোমাদের 2023 সালে কিন্তু এরকম প্রশ্ন এসেছিল, তো তোমাদের এবছর কিন্তু আসতেই পারে। তো যেহেতু উৎপন্ন যৌগটি তড়িৎযোজী, অতএব এর গলনাঙ্ক বেশি হবে। আচ্ছা, উৎপন্ন যৌগটি তড়িৎযোজী বলে এটি জলে দ্রবীভূত হবে। তড়িৎযোজী যৌগ আমরা জানি জলে দ্রবীভূত হয়। আর যৌগটি তড়িৎযোজী হয় জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য হবে। মানে Ab2 হচ্ছে তোমার A2+, আর হলো 2B-। ওকে, যেহেতু দেখো এ মৌল ইলেকট্রন বর্জন করে, অতএব এ মৌল তড়িৎ ধনাত্মক, অর্থাৎ এটি ধাতু। বি মৌল ইলেকট্রন গ্রহণ করতে চায়, সুতরাং বি মৌল তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ এটা অধাতু। দুটি মৌল, আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দুটি মৌল এ ও বি এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাকে রাসায়নিকভাবে যুক্ত হয়ে কোন যৌগ তৈরি হয় তড়িৎযোজী না সমযোজী সেটা বলতে হবে। তো একইভাবে তোমরা কিন্তু করবে। ওকে, এগুলো জাস্ট একটু আমি একটু আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা দেখে নেবে। দেখো, আমাদের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা দেওয়া আছে, এখান থেকে যেটা চেয়েছে উৎপন্ন যৌগের সংকেত চেয়েছে, তো আমরা এভাবে কিন্তু বের করতে পারবো। এটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে, এই জায়গাগুলো যে কিভাবে এখান থেকে সংকেত বেরোচ্ছে। দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন দুটো পদার্থের নাম লেখো যার সংকেত যার একটি সমযোজী অপরটি তৈরি। তো আমরা জানি খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড, এটা হলো তোমার তড়িৎযোজী। আর জলটা কিন্তু কি হচ্ছে একটা সমযোজী যৌগ। ঠিক আছে, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? দেখো, চিনি একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয় আমরা জানি। তাহলে চিনির জলীয় দ্রবণে কোনো আয়ন উৎপন্ন হয় না, তাই নির্দিষ্ট জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, অর্থাৎ চিনির জলীয় দ্রবণ তড়িৎ অপরিবাহী। ওকে, এখানে কিছু প্রশ্ন আছে, অবজেক্টিভ প্রশ্ন, তোমরা দরকার হলে পজ করে কিন্তু তোমরা পড়ে নিতে পারো এগুলো। দেখো, সমযোজী বন্ধন কয় প্রকার আছে, ঠিক আছে। নেক্সট দেখো, সোডিয়াম ক্লোরাইড একটা তৈজয়ী যৌগ, কার্বন টেট্রাক্লোরাইড একটা হলো তোমার সমযোজী যৌগ। এগুলো কিছু ইম্পর্টেন্ট কিছু কিন্তু ওয়ান লাইনার আছে, তোমরা দেখতে পারো। ওকে, তারপর এমসিকিউ আছে কিছু। যে জোড়াটি ফর এক্সাম্পল তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম এবং ক্লোরিন। ওকে, আচ্ছা, দেখো CaCl2 অণুতে ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতা কত? ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতা হচ্ছে তোমার 2। CH4 যৌগে কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হলো 4। ঠিক আছে, এইভাবে করে আমরা প্রশ্নগুলোকে কিন্তু সলভ করতে পারি। ঠিক আছে, তোমরা একবার দেখে নাও এগুলো। আচ্ছা, এখানে একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে। দেখো, তড়িৎযোজী যৌগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হয়, সাধারণত বেশি হয়। তারপর তোমার সমযোজী যৌগগুলো কি হবে, সমযোজী যৌগগুলো দেখো সাধারণত তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এইভাবে করে কিন্তু দেখো প্রত্যেকটা বাঁ স্তম্ভের সাথে ডান স্তম্ভ কিন্তু মেলানো আছে, তোমরা একবার জাস্ট দেখে নাও। ঠিক আছে, তো এইভাবেই কি হচ্ছে আমাদের তড়িৎযোজী সমযোজী যৌগ কিন্তু তৈরি হয়। তো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে আমি খুব সংক্ষেপে আমি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো খালি বললাম, তোমরা এটা অবশ্যই ভালো করে পড়বে, তোমরা বইয়ের থেকে অবশ্যই পড়বে। এনসিইআরটি থেকে যদি পাও তোমরা কিন্তু এটা পড়ে নেবে। ওকে,
তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা পুরো তোমরা দেখেছো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা। নতুন কোনো ভিডিও যদি আমি বানাই তাহলে পরে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর তোমাদের ভিএসও লেয়ার টু পরীক্ষা লেয়ার ওয়ান রেজাল্ট বেরোনো 1 মাস পরে হবে। তোমরা ভালো করে বইগুলো পড়তে থাকো। ঠিক আছে, চলো পরবর্তী আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।